আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং। আমরা দেখছিলাম অধ্যায় 6 এবং 7 ব্রাঞ্চ অ্যাকাউন্টিং অ্যান্ড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। তো ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এর অঙ্ক একটু অন্যরকম, সহজ হলে একটু অন্যরকম আর কি। তো গতদিন আমরা অঙ্ক দেখেছিলাম একটি, তার আগে একটু বলে নেই এখানে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এ এখানে আমাদের এই 3 ধরনের পদ্ধতি থেকে আমরা অঙ্ক করি। এই 3 পদ্ধতিতে। তো আমাদের এই দুটো হচ্ছে সহজ 1 এবং 3 হচ্ছে সহজ, 2 নাম্বারটা হচ্ছে একটু বড় অঙ্ক, বড় 10টার মতো 9টা 10টার মতো খতিয়ান করতে হয়। হ্যাঁ, খতিয়ান করে এই অঙ্কটা শেষ করতে হয়। তো আজকে আমরা এই পদ্ধতিটা দেখব, পণ্য ও দেনাদার পদ্ধতি, স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম এই পদ্ধতিতে আমরা অঙ্ক দেখবো একটা। আচ্ছা, এখানে আমরা স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম, এটা এখানে আমাকে বলে দেওয়াই থাকবে কোন মেথডে করব। যে দেখো, হ্যাঁ, এই যে দেখো এখানে লেখা আছে ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল সিস্টেম। এই মেথডে যখন অঙ্ক করতে বলবে তখন আমাদের মানে অঙ্কের উপর নির্ভর করে আমাদের খতিয়ান করতে হবে। তো মিনিমাম 8টা এবং 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের খতিয়ান করতে হয় এখানে। তো সেই খতিয়ানগুলো আমরা দেখব এবং খতিয়ানগুলো আমরা যদি 2-1বার প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে সহজ লাগবে। প্র্যাকটিস না করলে কিন্তু সহজ লাগবে না। আর এই মেথডটা মনে রাখতে হবে আমাদের, ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল। এই মেথডে অঙ্ক করতে বললেই আমাদের 8 থেকে 10টা খতিয়ান করতে হবে। আর যদি এই মেথড ছাড়া অঙ্ক করতে বলে তাহলে আমাদের 2টা বা 3টা খতিয়ান করলেই হয়ে যায়। আচ্ছা, তো 3 নম্বরে এখানে বলা আছে দেখো, অগ্রণী লিমিটেড হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট ঢাকা। অগ্রণী লিমিটেডের ঢাকাতে একটি ব্রাঞ্চ আছে। গুডস আর সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট কস্ট প্লাস এত পার্সেন্ট, মানে কস্ট বলতে যে একটা ব্যয় হয়েছে সেই ব্যয়ের সাথে এত পার্সেন্ট কি মুনাফা যোগে, এত পার্সেন্ট মুনাফা যোগে কি করে পণ্য পাঠিয়ে দেয়। তাহলে এই মুনাফা যোগে পণ্য পাঠিয়ে দেয়, তাহলে কোন মূল্যে পণ্য পাঠিয়ে দেয়? সেলস প্রাইসে, তাই না? সেলস প্রাইসে পণ্য পাঠিয়ে দেয় না? তাহলে কথা কি বোঝা যাচ্ছে আমার? এখানে এখানে বলে রেখেছে যে গুডস আর সেন্ট মানে কি পণ্য পাঠানো হয় টু ব্রাঞ্চের নিকট অ্যাট কস্ট বলতে যে ব্যয়ে, কত ব্যয়ে? কস্ট প্লাস এত পার্সেন্ট প্রফিট লেখা নাই, তোমাকে ধরতে হবে এত পার্সেন্ট প্রফিট, মানে পার্সেন্টেজে ওটা তোমাকে প্রফিট হিসেবে কাউন্ট করতে হবে, গণ্য করতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। ধরো আমরা কোনো কিছু উৎপাদন করতে আমাদের 10 টাকা ব্যয় হয়েছে, আমরা এরই উপর হয়তো 33% বা 30% যেটাই হোক লাভ হচ্ছে 3 টাকা যোগে 13 টাকায় পাঠিয়ে দিলাম। এই 13 টাকা হচ্ছে ইনভয়েস মূল্য বা সেলস প্রাইস, আর 10 টাকা হচ্ছে কস্ট প্রাইস, আর 3 টাকা হচ্ছে প্রফিট। তাহলে এই কস্ট হচ্ছে কোনটা? কস্ট হচ্ছে আমাদের 10 টাকা, 3 টাকা হচ্ছে আমাদের কাছে প্রফিট, মোট হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 13 টাকা। তাহলে এই কস্ট প্লাস এত পার্সেন্ট প্রফিটে সে কি করে পণ্য পাঠায় ব্রাঞ্চের নিকট। তার হচ্ছে সেলস আর মেড অ্যাট ব্রাঞ্চ অ্যান্ড দ্য ব্রাঞ্চ রেমিট অল দ্য ক্যাশ রিসিভ টু হেড অফিস। সেলস আর মেড অ্যাট ব্রাঞ্চ, ব্রাঞ্চ কর্তৃক যে সেলটা হয় সে মানে ব্রাঞ্চ কর্তৃক সেল হয়, অ্যান্ড দ্য ব্রাঞ্চ রেমিট টু ক্যাশ, এবং যে ক্যাশটা পায় সে ক্যাশটা প্রেরণ করে ক্যাশ রিসিভ টু হেড অফিস, মানে যে ক্যাশটা রিসিভ করে সেই ক্যাশটা প্রেরণ করে আবার কার কাছে প্রেরণ করে? হেড অফিসের নিকট প্রেরণ করে। অর্থাৎ ব্রাঞ্চ পণ্য বিক্রয় করে, যে নগদটা পায় সেই নগদকৃত টাকা হেড অফিসের নিকট প্রেরণ করে, মানে হেড অফিস নিয়ে নেয়। অল এক্সপেন্স আর মেড বাই দ্য হেড অফিস। অল এক্সপেন্স মানে সবগুলো খরচ, আর মেড বাই
মানে মিট বলতে এটা বহন করে বা সে কি করে খরচ সম্পূর্ণ করে, খরচ সম্পূর্ণ করে বাই হেড অফিস, মানে হেড অফিস দ্বারা। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার, নিম্নের তথ্যাবলী থেকে প্রিপেয়ার দ্য নেসেসারি অ্যাকাউন্ট অন দ্য ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল সিস্টেম, এই যে সিস্টেম ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল সিস্টেম, এই সিস্টেম টু শো দ্য প্রফিট আর্নড অ্যাট দ্য ব্রাঞ্চ। প্রফিট কত টাকা আর্ন করছে ব্রাঞ্চে এটা তোমাকে দেখাইতে হবে ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল সিস্টেমে। তো এখানে হিসাবের শিরোনামগুলো আমরা একটু বুঝে, যদি আমরা একটু বুঝে এটা করি তাহলে আমাদের কাছে সহজ লাগবে, পরবর্তীগুলো খুব বেশি জটিল মনে হবে না। আমরা এখানে খেয়াল করব কত পার্সেন্ট লাভে পাঠিয়ে দেয় পণ্য, 33 ইন্টু 103% হারে লাভ যোগে পাঠিয়ে দেয়, তাই না? অর্থাৎ এত হারে। তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় 33.3333%। এটা ওটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা পাবো আমরা। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি আছে? তার আগে কথা বলি যে আমাদের লাভ কার মধ্যে অন্তর্ভুক্ত থাকে বলতো? মানে আমাদের প্রফিটটা অন্তর্ভুক্ত থাকে যে মধ্যে, সেটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক, ক্লোজিং স্টক। ওপেনিং স্টক, ক্লোজিং স্টক আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ। অর্থাৎ বিষয়টা এরকম, এটা হচ্ছে আমাদের হেড অফিস, এটা হচ্ছে আমাদের শাখা অফিস। এই হেড অফিস যখন শাখা অফিসকে পণ্য পাঠিয়ে দিবে, তাহলে 10 টাকাতে পণ্য কিনছিলাম, ওর সঙ্গে লাভ সহ ধরে 13 টাকায় পণ্য পাঠিয়ে দিচ্ছে, তার মানে এর মধ্যে লাভ অন্তর্ভুক্ত আছে। আবার এই পণ্যটা যদি হেড অফিস, ব্রাঞ্চ অফিস যদি ওই পণ্যটা যদি আবার হেড অফিসকে যদি ফেরত দেয়, তাহলে সেটার মধ্যে লাভ অন্তর্ভুক্ত থাকবে। যদি 2 টাকার পণ্য ফেরত দেয়, তার মানে এটার মধ্যে লাভ অন্তর্ভুক্ত থাকবে, কারণ লাভে পাঠিয়ে দিয়েছিল সেই পণ্যতে ব্রাঞ্চ পাঠিয়ে দিচ্ছে। তাহলে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চের নিকট যে পণ্যটা পাঠিয়ে দিচ্ছে সেটার মধ্যে লাভ অন্তর্ভুক্ত থাকে। ওই পণ্যটা যদি কোনো কারণে ব্রাঞ্চ আবার হেড অফিসে ফেরত পাঠায়, সেটার মধ্যে লাভ অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, আর কোথায় লাভ অন্তর্ভুক্ত থাকবে? ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক। ওপেনিং আর ক্লোজিং স্টক, এই কথাটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে ওপেনিং, ক্লোজিং আর গুড সেন্ট টু ব্রাঞ্চ, গুড সেন্ট টু ব্রাঞ্চ, আর অথবা গুডস রিটার্ন ফ্রম ব্রাঞ্চ, গুডস রিটার্ন ফ্রম ব্রাঞ্চ। এই 4টা বিষয়ের উপর আমাদের প্রফিটটা অন্তর্ভুক্ত থাকে। হ্যাঁ, প্রফিট অন্তর্ভুক্ত থাকে। কথা কি বোঝা গেল আমার? এই 4টা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এই যে বলা আছে ওপেনিং ইনভেন্টরি অ্যাট ইনভয়েস প্রাইস, এর মধ্যে লাভ অন্তর্ভুক্ত আছে কি নাই বলতো? হ্যাঁ, ওপেনিং ক্লোজিং গুলো থাকবেই। এটা ইনভয়েস প্রাইস বলা আছে। ইনভয়েস প্রাইস বলতে তোমাকে বুঝতে হবে লাভ সহ যেটা পাঠিয়েছে সেটা। 37,500 টাকা ওপেনিং স্টক, এর মধ্যে লাভ অন্তর্ভুক্ত আছে। এই লাভটা ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে কত পার্সেন্ট। এই যে 33% যে লাভটা, এই লাভই এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা বের করতে হবে আমাদের, যেটাকে বলি আমরা লোড বলবো, আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল 1/16 মানে ব্যালেন্স বিডি। এটা কি বছরের প্রথমের যে দফাগুলো থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। 28,500 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স আগে থেকে ছিল। তারপরে আছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, আমরা পণ্য পাঠিয়েছি চালান মূল্য, এই যে দেখো ইনভয়েস প্রাইস। তাহলে এর মধ্যে লাভ অন্তর্ভুক্ত আছে না নাই বলতো? আছে। তাহলে এর মধ্যে থেকে লাভ আমাদের বের করতে হবে। তারপরে আছে ক্যাশ সেলস। ক্যাশ সেলস নগদে বিক্রি করছে 7,500, ক্রেডিট সেলস হচ্ছে 93,500, ক্যাশ রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাইছে এত টাকা, ব্যাড ডেট এক্সপেন্স রিটার্ন অফ এত টাকা। ব্যাড ডেট এক্সপেন্স তো বোঝো তাই না? ব্যাড ডেট এক্সপেন্স কি বলতো? অনাদায়ী পাওনা, অর্থাৎ আমরা বাকিতে বিক্রয়ের ফলে যে দেনাদার সৃষ্টি হয়, সেই দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা পাবো না তাকে বলে অনাদায়ী দেনা বা কুরি। আচ্ছা, তারপরে আছে ডিসকাউন্ট অ্যালাউ টু অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডিসকাউন্ট অ্যালাউ করছি, অনুমোদন করছি, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দেবে না। যার কাছ থেকে টাকা আমরা পাবো সে হয়তো কোনো কারণে
সে তো কোনো কারণে বলছে ভাই আপনি তো হয়তো 10,000 টাকা পাবেন, তাহলে 10,000 টাকা আমার কাছে নেই, 1,000 টাকা কম নেন, 9,000 টাকা নেন। আমরা বলছি ঠিক আছে দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে এই যে 1,000 টাকা কম দিলাম, আমরা কম নিলাম, এটাকে বলে ডিসকাউন্ট অ্যালাউ। কাকে? আমরা যার কাছ থেকে পাবো তার কাছে অ্যালাউ করছি। তাহলে অ্যালাউ করার ফলে আমাদের কি হয়েছে? এই অ্যালাউ করার ফলে আমাদের দেনাদারের পরিমাণ কমে যায়। অর্থাৎ ডিসকাউন্ট, ব্যাড ডেটস এগুলো হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত, এটা মনে রাখতে হবে। ডিসকাউন্ট ডিসকাউন্ট ব্যাড ডেটস হলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত। তারপর আছে এক্সপেন্স টু ব্রাঞ্চ, ব্রাঞ্চের খরচ হচ্ছে এত টাকা, ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে এত টাকা। এই যে ক্লোজিং ইনভেন্টরির মধ্যে আমাদের প্রফিট থাকবে, তাহলে প্রফিট থাকবে। প্রফিট আছে কার কার মধ্যে দেখো, আমাদের এখানে প্রফিট আছে, এটার মধ্যে প্রফিট আছে। তার মধ্যে আমরা এই যে গুডস এন্ড টু ব্রাঞ্চ, এটার মধ্যে প্রফিট আছে। তার মানে আর কোথায় আছে? এই যে এটার মধ্যে প্রফিট আছে, মানে প্রফিট অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আমরা একটা বিষয় নির্ণয় করব যে এই প্রফিট কত কত অন্তর্ভুক্ত আছে, এই জিনিসটা আমাদের আগে বের করতে হবে। যে এর মধ্যে কত টাকা প্রফিট আছে, এর মধ্যে কত টাকা প্রফিট, এর মধ্যে কত টাকা প্রফিট, এর মধ্যে কত টাকা প্রফিট আছে, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা তো সবসময় বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই না? মানে লাভ সহ পাঠিয়ে দেওয়া আছে, এটা তো লাভ সহ আছে। তাহলে আমাদের এখানে কস্ট কস্ট প্লাস এত পার্সেন্ট, তাহলে সেলসের উপর কত পার্সেন্ট হবে বলো তো, বলতে পারবে? এটা বলে গেছো তোমরা? আজকে ওটা একটু দ্রুত দেখাবো, দেখো তোমরা মনে হয় ভুলে গেছো। একটু প্র্যাকটিস করতে হবে রে, বাসায় একটু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এটা একটু তোমার সেলিং প্রাইস, সেলিং আর কস্ট মনে নাই? সেলিং এর 16.67, এটা মনে নাই? এটা হচ্ছে 20%। 25% না স্যার? হ্যাঁ 25%। মনে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, thank you, thank you। তাহলে এই যে এটা সেটা ক্যালকুলেশন করে এখানে বের করা হয়েছে, বের হয়েছে কত? 25%। তার মানে কস্টের উপর এটা লিখবো আমরা 30, এত কিছু আমি তোমাদের বোঝার জন্য লিখেছি। হ্যাঁ, একটু জুম করি, আজকে একটু এখানে বুঝে দিব। আমার সময় নেই তো, 9টার দিকে ক্লাস আছে একটা, এখানে জাস্ট বুঝে দেখলে বুঝতে পারবে। তারপরে একটু তোমাকে খাতায় করতে হবে, প্র্যাকটিস করতে হবে কিন্তু বাসায়, না করলে অঙ্ক পারবে না। তাহলে এখানে তোমাদের বুঝে দিয়েছি এটা যে 33 এত পার্সেন্ট প্রফিট অন কস্ট, দ্যাট ইজ, মানে দ্যাট ইজ কেবল লেখে আই দিয়ে ডট দ্য ই, দ্যাট ইজ 25% প্রফিট, 25% প্রফিট অন সেলস, 25% প্রফিট অন সেলস। তার মানে 33% এটা মানে কস্টের উপর, যেটা 25% মানে সেলসের উপর এটা। তাহলে এত কিছু আমাদের লিখতে হবে না, এত কিছু আমাদের লেখার প্রয়োজন নেই। ওকে, বুঝতে পেরেছ? আমরা এক লাইনে এটা লিখবো, এত পার্সেন্ট প্রফিট কস্টের উপর, দ্যাট ইজ মানে আই ডট ই, দ্যাট ইজ 25% প্রফিট অন সেলস। তাহলে যেহেতু আমাদের এটা সেলস প্রাইসের উপর দেওয়া আছে, কম্পিউটার এত হ্যাং হলো কেন? যেহেতু আমাদের এটা সেলস প্রাইসে দেওয়া আছে, ইনভয়েস কস্ট প্লাস প্রফিট যেটা, সেটা হচ্ছে ইনভয়েস প্রাইস। ইনভয়েস প্রাইস মানে আমাদের প্রফিট সহ যেটা দেওয়া সেটা। আচ্ছা, তাহলে হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। যে আমি একটা অনলাইন ক্লাসে আছি তো, আমি 10টার পরে ফোন দিন, 9টা থেকে ওই ডিপ্লোমা একটু ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রফিট আমরা বের করেছি কার কার উপর। তোমাদের বলেছিলাম কার কার উপর প্রফিট থাকে, আমি অঙ্কের শুরুতে বলছি, কিন্তু একটু বলতে হবে। ক্লোজিং স্টক, ওপেনিং স্টক আর হলো ইনভয়েস। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ, ক্লোজিং স্টক, ওপেনিং স্টক আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এইটুকু মনে রাখবে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ। তাহলে আমাদের বৃষ্টি, আমার কথা শুনতে পাচ্ছ বাবা? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো বাবা, ভুল হলে হবে সমস্যা নেই, তুমি অ্যান্সার করবা। সেটা হচ্ছে এখানে বলা আছে ওপেনিং
ইনভেন্টরি এত টাকা, মানে ব্রাঞ্চের যে ওপেনিং ইনভেন্টরি ছিল 37,500 টাকা, এটা যখন হেড অফিস ব্রাঞ্চ অফিসকে যখন পাঠিয়ে দেয় তখন কস্ট মূল্যের সাথে প্রফিট যোগ করে পাঠিয়ে দেয়, তাই না? তাহলে জি এটা স্যার। এটার মধ্যে প্রফিট আছে কি নাই? হ্যাঁ, প্রফিট সহই তো পাঠিয়েছে। হ্যাঁ, প্রফিট সহ পাঠিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে প্রফিট আছে, তাহলে প্রফিটটা আমাদের বের করতে হবে। এই যে ইনভয়েস প্রাইস লেখা আছে তার মানে প্রফিট সহ ওখানে পাঠিয়ে দিয়েছে, অথবা আমাদের এখানে প্রথমে বলে দিয়ে আছে, এটা যেন আমরা বুঝতে পেরেছি যে প্রফিট সহ আছে। আচ্ছা, ওকে। তাহলে ওইটার মধ্যে আমাদের কত টাকা প্রফিট আছে সেটা বের করতে হবে। ওটা তো হচ্ছে আমাদের কি ইনভয়েস প্রাইস মানে সেলিং প্রাইস। তাহলে এখানে লিখবো লোড অন বা প্রফিট অন ওপেনিং স্টক। তো প্রফিট শব্দটি এখানে ইউজ করব না, আমরা লোড অন শব্দটি ইউজ করতে হবে। তাহলে লোড অন ওপেনিং স্টক কত আছে? 37,500। 37,500 টাকা। আজকে আমি করতেছি না, আমার 9টার দিকে একটা ক্লাস আছে, তো একটু দ্রুত একটু তোমাদের দেখিয়ে দেবো 8:55 বাজে। তাহলে এই যে 37,500 টাকা ওপেনিং স্টক, এই যে ওপেনিং স্টক, এই ওপেনিং স্টকের প্রফিটটা বের করতে হবে। তাহলে ওপেনিং স্টকের সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইসের রেটটা বসাইতে হবে। সেলিং প্রাইসের রেট কত? 25%, না? আমরা এটা এটা যেটা লিখলাম, দ্যাট ইজ 25% অন সেলস। এটা এটা কস্টের উপর, এটা মানে সেলসের উপর এটা, তাহলে আমরা এটার উপর 25% ধরেছি, ধরে আমরা এই রেটটা বের করেছি। বুঝতে পেরেছ? এটা আমাদের প্রফিট বের করতে হবে। ওপেনিং, জি ক্লোজিং স্যার। আর গুডস এন্ড টু ব্রাঞ্চ, এটা মাথায় রাখবে। ওপেনিং, ক্লোজিং, গুডস এন্ড টু ব্রাঞ্চ, এটা প্রফিট আগে বের করে নিতে হবে, আগে ওয়ার্কিং করে আমাদের। আচ্ছা, তারপরে আছে যে লোড অন ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকের লোড বের করবো। ক্লোজিং স্টক কত আছে? এই যে ক্লোজিং স্টক 33,500। তাহলে 33,500 উপর আমরা লোড বের করে নেব। 33,500 গুণ 25%, সবগুলো 25% করে এত টাকা আমাদের ক্লোজিং স্টকের প্রফিট। তাহলে ওপেনিং স্টকের প্রফিট আর ক্লোজিং স্টকের প্রফিট বের করলাম। এখন কিসের প্রফিট বের করব? ওই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, যেটা ব্রাঞ্চে আমরা পণ্য পাঠিয়ে দিয়েছি, তাই না? এই যে যে মূল্যে, এই যে যে মূল্যে পণ্য পাঠিয়ে দিয়েছি, কোন মূল্যে? এই যে এত টাকা, এত টাকার মধ্যে প্রফিট অন্তর্ভুক্ত আছে। এই প্রফিটটা আমরা বের করব। তাহলে এই এই প্রফিট কত? এই যে লোড অন গুডস সেন্ট টু ব্রাঞ্চ, টাকা 1,67,500 গুণ 25% এত টাকা। তাহলে এত টাকা লোড মানে কি প্রফিট। তাহলে 1,67,500 টাকার মধ্যে এত টাকা প্রফিট অন্তর্ভুক্ত আছে। তাহলে পণ্যটা অরিজিনাল মূল্য কত হবে? তাহলে এখানে কস্ট অফ গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত? এই 1,67,000 টাকা থেকে আমরা এই প্রফিটের টাকাটা বাদ দিলাম, বাদ দিলে এত টাকা হবে। এটা পরে বের করলে হবে, আমাদের পরে কাজ করলে হবে এটা, ঠিক আছে? এটা আমাদের পরে কাজ করলে হবে, বা না করলেও হবে, অঙ্কের মধ্যে দেখালে আমরা দেখাতে পারি। আচ্ছা, তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই তিনটি বের করা। এই তিনটি আমরা বের করলাম, ওপেনিং, ক্লোজিং আর গুডস এন্ড টু ব্রাঞ্চ। ওপেনিং, ক্লোজিং, গুডস এন্ড টু ব্রাঞ্চ। এখন আমাদের যদি ব্রাঞ্চ থেকে রিটার্ন আসতো তাহলে সেটারও বের করতাম, কিন্তু এখানে রিটার্ন নেই, আমাদের অঙ্কের মধ্যে রিটার্ন নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা বুকে ফু দিয়ে এখন আমাদের এই যে খতিয়ানগুলো করতে হবে। দেখো খতিয়ান কতগুলো আছে, অনেকগুলো খতিয়ান আছে, এই খতিয়ানগুলো করতে হবে। এখন কোন খতিয়ান করব, কোন খতিয়ান করব না, এটা হচ্ছে বিষয়, যে স্যার কোন খতিয়ান করব। এখানে আমরা প্রথমে লিখব ইন দ্য বুকস অফ হেড অফিস। সবসময়ের জন্য এই অধ্যায়ের অঙ্ক ইন দ্য বুকস অফ হেড অফিস, হেড অফিসের বইতে হবে। ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট বা ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট একই কথাই। ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ওর সঙ্গে উঠে গেছে, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট বা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট একই কথাই। তাহলে এখানে আমাদের ব্রাঞ্চ স্টক কার সাথে সম্পর্কিত? পণ্য নেওয়া দেওয়ার ক্ষেত্রে, তাই না? পণ্যের সাথে। ব্রাঞ্চ স্টক বলতে কি বুঝি? ব্রাঞ্চ স্টক বলতে কি পণ্য বুঝি? দেওয়া। হ্যাঁ, পণ্য দেওয়া নেওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি 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 জি, আপনাদের ওই লিঙ্কটা এখনো ক্রিয়েট করতে পারিনি, তো আমি আপনাকে অ্যাড দিব আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি আসসালাম। আচ্ছা, খেয়াল করো, আমাদের যে ব্রাঞ্চের স্টকটা কার সাথে সম্পর্কিত? পণ্য মজুদ। দেওয়ানোর সাথে সম্পর্কিত। এখানে তো স্টক বা ইনভেন্টরি বলাই আছে, মজুদ পণ্যের সাথে সম্পর্কিত, তাই না? পণ্য নেওয়া দেওয়ার সাথে সম্পর্কিত, শেষ কাহিনী। তাহলে পণ্য যদি আমরা নেওয়া দেওয়া হয়, এখানে খেয়াল করো, এটা আরেকবার ওপেন করি।
এটা এখানে থাক, ওটা বের করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে এখানে পণ্য নেওয়া দেওয়া কোথায় কোথায় হয়েছে দেখো। ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট যখন আমরা করবো, এখানে আমাদের ব্রাঞ্চ ইনভেন্টরি বা স্টক অ্যাকাউন্টে ডেবিট দিকে আমাদের ব্রাঞ্চ, যদি আমরা ব্রাঞ্চ কল্পনা করো তুমি এখন ব্রাঞ্চ, তাহলে ব্রাঞ্চ যদি কোনো কিছু পাওয়া বুঝায় তাহলে এখানে আমাদের ডেবিট দিকে, আমাদের মানে পণ্য যদি পাওয়া বুঝায়, থাকা বুঝায়, সেগুলো ডেবিট দিকে লিখবো। আর পণ্য চলে যাওয়া বুঝালে ক্রেডিট দিকে লিখবো। তাহলে আমাদের কাছ থেকে যদি পণ্য চলে যায় তাহলে ক্রেডিট দিকে লিখবো, আর আমাদের কাছ থেকে যদি ব্রাঞ্চে পণ্য আসে তাহলে সেটা আমরা, বা থাকে, সেটাকে আমরা ডেবিট দিকে লিখবো। তাহলে ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট, আমাদের ব্রাঞ্চে প্রথম থেকে ছিল কি ছিল, আমাদের এই যে ওপেনিং ইনভেন্টরি প্রথম থেকে ছিল না, ব্যালেন্স বিডি, এখানে কি লিখবো, ব্যালেন্স বিডি প্রথম থেকে ছিল কত, 37,500। তাহলে এই 37,500 টাকা আগে আমরা লিখবো, তাই না? আচ্ছা, সেটা এখানে লিখেছে ব্যালেন্স বিডি, কত আছে, 37,500 টাকা। তাহলে 37,500 টাকা ব্যালেন্স বিডি, এটা আমাদের ব্রাঞ্চে ছিলই, ওই জন্য আমরা ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখেছি। এখন কি হয়েছে, আমি পর্যায়ক্রমে এটা দেখবো যে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স বিডি, এটা তো মানে ইয়ার সাথে না, মানে আগে থেকে যে ছিল, এই বছরের বিক্রি যেটা করবো সেটা আসবে, কিন্তু আগে থেকে যেটা বিক্রি ছিল সেটা আসবে না। তারপরে আছে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চকে পণ্য পাঠিয়ে দিয়েছে, তাহলে ব্রাঞ্চ পণ্য পাইলো না, ব্রাঞ্চ যদি পাই তাহলে ডেবিট দিকে লিখবো, গুডস সেন্ড টু ব্রাঞ্চ। তাহলে এখানে আমরা কি লিখবো, এই যে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, এই ডেবিট দিকে লিখেছি, ডেবিট দিকে লিখেছি গুডস সেন্ড টু ব্রাঞ্চ। এই দুটাই সাধারণত এই ব্রাঞ্চ ইনভেন্টরি এখানে আসে, আমাদের সাধারণত এই দুটাই আসে। আচ্ছা, তারপরে এখন কি হয়েছে, এই দেখো ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, ক্যাশ সেলস হয়েছে, ক্রেডিট সেলস হয়েছে, তাহলে পণ্য আসছে না চলে গেছে বলো তো, সেলস হলে চলে গেছে, তাহলে আমাদের, হ্যাঁ পণ্য চলে গেছে, তাহলে যদি চলে যায় তাহলে সেই টাকাটা আমরা কোন দিকে লিখবো, পাইলে যদি ডেবিট দিকে হয়, পণ্য চলে গেলে কোন দিকে লিখবো, ক্রেডিট দিকে লিখবো। এই যে ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, তাহলে ক্যাশ সেলস, ক্রেডিট সেলস দুটো ৭৭,৫০০ আর ৯৩,৫০০। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই ক্যাশ সেলসটা লিখেছি ৭৭,৫০০ এবং ক্রেডিট সেলস হচ্ছে ৯৩,৫০০, এই দুটো আমরা লিখেছি এখানে। তারপরে আর কি আছে দেখো, ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তো অ্যাকাউন্ট রিসিভেবল সাথে সম্পর্কিত এবং নগদ টাকার সাথে সম্পর্কিত, এটা না ব্যাড ডেট, এটা ডিসকাউন্ট। তারপরে আমাদের কি আছে, এই যে ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি যেটা আছে সেটা কি স্টক না আমাদের কাছে? তাহলে ক্লোজিং ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি যদি আমাদের এদিকে বসে তাহলে ক্লোজিং ইনভেন্টরি এই সাইডে বসবে, ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি আমাদের এইদিকে বসে দিব আমরা, এখন বসে দিয়ে তোমার যোগ বিয়োগ করতে হবে দুই দিকে। এখন দুই দিকে যোগ বিয়োগ করে যেদিকে শর্ট পড়বে, যেমন এইদিকে যদি আমাদের কম হতো টাকা, এদিকে যদি বেশি হতো, তাহলে এখানে আমরা লিখতাম সারপ্লাস, মানে উদ্বৃত্ত হয়েছে, আমাদের স্টক উদ্বৃত্ত রয়েছে। আর এইদিকে যখন শর্ট পড়বে তাহলে সেটার নাম হচ্ছে স্টক শর্টেজ, মানে স্টক ঘাটতি করেছে। তাহলে আমাদের যদি আমাদের ডেবিট দিকে যদি ব্যালেন্স আমাদের নির্ণয় করতে হতো, তাহলে এইখানে যদি আমাদের কোনো ব্যালেন্স নির্ণয় করতে হতো তাহলে লিখতাম কি, স্টক সারপ্লাস, মানে উদ্বৃত্ত রয়েছে। আর ক্রেডিট দিকে যদি আমাদের ব্যালেন্সিং ফিগার হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, স্টক শর্টেজ। স্টক শর্টেজ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে আমরা এই ক্যালকুলেশন করে এখন আমরা এই যে স্টক শর্টেজ, এটা একটু আমাদের শৃঙ্খলভাবে একটু করতে হবে। তো আমরা অবশ্যই ব্যালেন্স সিডি শেষে লিখবো আর স্টক শর্টেজটা আমরা তার উপরে লিখবো, একটা লাইন ফাঁকা রেখে, এই একটা লাইন, এখানে একটা লাইন লেখার মতো জায়গা ফাঁকা রেখে ব্যালেন্স সিডি লিখবো, এখন চাপে লিখবো না, কারণ ঘাটতি কোন দিকে হবে আমরা জানি না, তো এদিকে হতে পারে, এদিকে হতে পারে। যদি এদিকে হয় তাহলে এই ব্যালেন্স সিডির উপরে লাইনে লিখতে হবে, অথবা যদি এদিকে ঘাটতি হতো তাহলে এদিকে আমরা লিখতাম। আচ্ছা, এটা কেন আমাদের ব্রাঞ্চ ইনভেন্টরি। ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট বা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখবো, এগুলো কিন্তু কমন, এটা কিন্তু করতেই হবে, এই যে যেটা করলাম এই ক্ষতি কিন্তু করতেই হবে।
তুমি একটা বার অঙ্ক সবগুলো একবার নিজে করে দেখো, এই অঙ্ক থাকবে, এরকম সহজ একটা অঙ্ক থাকবে, তোমাদের সহজে করতে পারবে। এরপর আসবে গুডস এন্ড টু ব্রাঞ্চ, এই যেটা আমরা ওই যে গুডস এন্ড টু ব্রাঞ্চ অঙ্কে কি বলা আসলে, এই যে অঙ্কে গুডস এন্ড টু ব্রাঞ্চ, তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চ করছে, তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চ যদি করে থাকে তাহলে এখানে আমরা কি লিখেছিলাম, গুডস এন্ড টু ব্রাঞ্চ কি হয়েছিল, এখানে দেখো যে গুডস এন্ড টু ব্রাঞ্চ হচ্ছে ক্রেডিট, আর এই ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট। ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টে ডেবিটে গুডস এন্ড টু ব্রাঞ্চ লিখছিলাম, তাহলে এর খতিয়ানের দিকে আমরা কি লিখবো, এটা লিখবো না, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট, জি স্যার। মানে উল্টা জাস্ট। তাহলে এখানে আমরা লিখবো গুডস এন্ড টু ব্রাঞ্চে আমরা ক্রেডিট দিকে লিখবো কি, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট 1,67,500। এখন এর মধ্যে এই গুডস এন্ড টু ব্রাঞ্চ এর মধ্যে কিন্তু লোড দিব না, মানে প্রফিট কত টাকা সেটা কিন্তু দিব না, এই যে ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট যেটা করলাম না, এর মধ্যে কিন্তু লোড কত টাকা হচ্ছে সেটা কিন্তু আমরা দিব না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, ফোন দিচ্ছে, মাথা ব্যথা উঠলো ভাই, তারেক, সারাদিন এই পেছাল পারতে পারতে এত কথা। আচ্ছা, তাহলে ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট আমরা ওইভাবে করার পর গুডস এন্ড টু ব্রাঞ্চ আমরা করবো, ওই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট 1,67,500। এই সাইডে ওই যে আমরা ইয়া বের করছিলাম, লোড বের করছিলাম, মনে আছে? এই যে লোড, ওপেনিং স্টকের লোড কত হয়েছিল, তাহলে ওপেনিং স্টকের লোডটা আমরা লিখবো। এখন লোড বলতে এটা হচ্ছে প্রফিট, হ্যাঁ, এটা মূলত কি প্রফিট। এখন তোমাকে একটা টেকনিক শিখে দেয়, যেটা যেটা লোড করলাম তাদের খতিয়ান যখন করব, যেই পাশে লিখবো তার বিপরীত পাশে লোড লিখবো, তার বিপরীত পাশে লোড লিখবো। যেমন আচ্ছা, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে এদিকে আমরা লিখলাম 1,67,500, তাহলে লোডটা কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট লোড, এখানে লিখতে হবে। তো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট লোড কত, 41,875। 41,875 কোথায় পেলাম, ওই যে আমাদের যেটা ইয়া করলাম, ক্যালকুলেশন করতেছি স্যার, যেটা ক্যালকুলেশন যেটা করলাম, এই যে 41,875, এটা জাস্ট ওখানে নিয়ে যাব। কোন দিকে বসাবো, যার লোড তার বিপরীত পাশে বসাবো। ওপেনিং স্টক হচ্ছে আমাদের যখন করতে যাব, ওপেন স্টক যেদিকে বসবে তার বিপরীত দিকে লোড বসবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট এত টাকা লিখলাম, তাহলে প্লাস মাইনাস করে এত টাকা, এই টাকার নাম হচ্ছে ট্রেডিং পারচেস, মানে এত টাকা আমরা কি করছি, পারচেস করছি। আচ্ছা, তারপরে আছে ব্রাঞ্চ ডেপ্টর অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ডেপ্টর অ্যাকাউন্ট কার সাথে সম্পর্কিত, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত সকল ধরনের তথ্য এখানে আসবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত কি কি তথ্য আছে এখানে, ক্যাশ রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, বেড ডেটস এক্সপেন্সেস, আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কিত আছে, দেখো কই গেল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল একটা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর সাথে সম্পর্কিত আছে। অ্যাকাউন্ট রিসিভেবল এই যে ক্রেডিট সেলের সাথে সম্পর্কিত আছে, ক্রেডিট সেল মানে কি, বাকিতে বিক্রয়। তারপরে ক্যাশ রিসিভ করবে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে এটা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত। ব্যাট এক্সপেন্স হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত। ডিসকাউন্ট এলাও অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত। তারপরে আর কি আছে, এক্সপেন্সটা আমাদের ক্লোজিং ইনভেন্টরি, এটা না। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্কিত যে দফাগুলো, সেগুলো আমাদের ওখানে অ্যাড করতে হবে। তাহলে প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল যে সম্পদ, ব্যালেন্স বিডি ডেবিট হবে, তার ডেবিট দেখে আমরা ব্যালেন্স বিডি লিখবো। আচ্ছা, তারপরে আমরা এই ডেবিট দিকে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট ব্রাঞ্চ ডেপ্টর অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিসিভেবল একই কথাই কিন্তু, তাই বলে যেন আপনার এটা কি ব্যাপার, তো মনে করবে ডেপ্টর লেখা আছে, ডেপ্টর অ্যাকাউন্ট রিসিভেবল একই কথাই, ক্রেডিটর অ্যাকাউন্ট পেয়েবল একই কথাই। তাহলে ব্যালেন্স বিডি হচ্ছে এত টাকা লিখবো। এখন তারপরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যে খরচগুলো হয়ে গেছে, আমাদের ব্যাড ডেটস এক্সপেন্স দিতে পারবে হচ্ছে 25 টাকা, ব্রাঞ্চ এক্সপেন্স হচ্ছে 50 টাকা, ক্যাশ হচ্ছে আমাদের এত টাকা।
তো আমরা এখানে এই দফাগুলো জাস্ট এখানে লিখবো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যেগুলো সম্পর্কিত। যে অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আমাদের বাকিতে সেলস হচ্ছে এত টাকা, তাহলে আমরা সেলস যদি বাকিতে হয়ে যাবে কি লিখবো বলতো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট লিখবো না? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কিন্তু আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দেখে কি লিখবো? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ক্রেডিট সেলস ক্রেডিট করবো 93,500 টাকা। আর তারপরে আছে আমাদের এখানে এই যে ক্যাশ রিসিভ ফর অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ক্যাশ রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল হলে আমাদের কি হবে? ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ব্যাড ডেট যাবে কি? ব্যাড ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে ডিসকাউন্ট অ্যালাউন্স যাবে কি? ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এই তিনটা লিখতে হবে। আচ্ছা, তাহলে এই ডিসকাউন্ট অ্যালাউ পর্যন্ত আমরা এখানে অ্যালাউ করবো। তাহলে ডিসকাউন্ট অ্যালাউ এখানে দেখো এই যে ব্রাঞ্চ ব্যাড ডেট এক্সপেন্স ডিসকাউন্ট অ্যালাউ আর ব্রাঞ্চ ক্যাশ। তাহলে ব্রাঞ্চ ক্যাশটা এখানে খেয়াল করো, ব্রাঞ্চ ক্যাশটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার। মানে এদিকে হচ্ছে বড় আমাদের এত, আর যখন অ্যাকাউন্ট রিসিভ তোমাকে মনে করতে হবে এটা অ্যাকাউন্ট রিসিভের কাছ থেকে আদায় করেছে এটা, মানে ওটা বাদেও না সরি, ব্রাঞ্চ ক্যাশ তো এখানে দেয়া আছে, ওকে আদায় আদায় তো দেয়া আছে। দেখতেই পাচ্ছি না রে, খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে ব্রাঞ্চ ক্যাশ যদি পেয়ে থাকে তাহলে কি যাবে? তাহলে কি ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ক্রেডিট দেখে আমরা কি লিখবো? এই যে ব্রাঞ্চ ক্যাশ কত টাকা? 1,00,000 টাকা। তাহলে দুটো যোগ বিয়োগ করলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্সিং ফিগার ব্যালেন্স সিডি আমরা পাবো। ব্যালেন্স সিডি অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে তাহলে? এই সেটের গুলো আমরা যোগ করব, যোগ করে যে টাকা পাবো সেখান থেকে আমাদের এই খরচ এটা যদি আমরা বাদ দেই তাহলে যেটা থাকবে সেটার নাম হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স সিডি। বছর শেষে এত টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তারপরে আছে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে ব্রাঞ্চ এক্সপেন্স বলতে এখানে কি খরচ করছি খরচগুলো আসবে শুধু। তাহলে খরচ কি কি আসবে এখানে? সেই জিনিসগুলো আসবে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে তো ব্রাঞ্চে যত ধরনের খরচ হয়ে গেছে সবগুলো খরচ এখানে লিখতে হবে। তাহলে সবগুলো খরচ কি কি আছে দেখো। তাহলে খরচ আছে এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে ব্রাঞ্চ এক্সপেন্সের খরচ হচ্ছে এই যে ব্যাড ডেট এক্সপেন্স আছে, ডিসকাউন্ট অ্যালাউ আছে, আর এক্সপেন্স অ্যাট ব্রাঞ্চ এটা আছে। এই খরচগুলো আমরা কি লিখবো? আমরা যখন খরচ অ্যাকাউন্ট করব এই খরচগুলা হচ্ছে কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়, ক্যাশ ক্রেডিট হয়ে যায়। যদি নগদে খরচ দিয়ে ক্যাশ ক্রেডিট হয়ে যায়, যদি বাকিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যায়। যেমন ধরো বাসা ভাড়া বাকি রয়েছে, হ্যাঁ বাসা ভাড়া বাকি রয়েছে, তাহলে আমরা কি লিখবো? রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেয়েবল ক্রেডিট, মানে প্রদেয় বাসা ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই যে খরচ যেগুলো হয়ে যাবে সেটা ডেবিট দিকে লিখবো ক্যাশ ব্রাঞ্চ ডেপ্টর। ডেপ্টরের মধ্যে ব্যাড হচ্ছে এত টাকা আর ডিসকাউন্ট হচ্ছে 750 টাকা। তাহলে টোটাল আমাদের খরচ কত টাকা হলো? এত টাকা। আচ্ছা দেখো, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টে আমাদের ডেবিট দিকে আমরা লিখবো কি ক্যাশ ব্রাঞ্চ ডেপ্টর, ডেপ্টর ব্যাড ডেটস এবং ডিসকাউন্ট। নগদে যেটা হয়েছে সেটাকে ক্যাশ লিখবো, আর অ্যাকাউন্ট রিসিভের মাধ্যমে যেটা হয়েছে সেটা অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। লেখার পর আমাদের এই সাইডে ব্রাঞ্চের যে খরচের টাকাগুলো সবগুলো কোথায় যাবে? লাভ লোকসান হিসাবে চলে যাবে, লাভ লোকসান হিসাবে দিতে হবে। তাহলে এই পাশে আমরা লিখবো প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড লস হচ্ছে 18,500 টাকা, সবগুলো খরচের টাকা, কিন্তু এটা কিন্তু খরচ, এরা দিয়ে আমরা কিন্তু লাভ লোকসান নির্ণয় করবো, আমরা প্রফিট নির্ণয় করবো। তারপরে আছে শর্টেজ। শর্টেজ বলতে আমরা কত টাকা ঘাটতি রয়েছে সেই জিনিসটা আমরা দেখবো। এখানে আমাদের ব্রাঞ্চ শর্টেজ বের করেছিলাম কত? ব্রাঞ্চ শর্টেজ বাড়াবে কত থেকে? এই যে আমাদের ব্রাঞ্চ শর্টেজ বের করেছি, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টে কত টাকা শর্ট পড়ছিল? আমাদের শর্ট পড়ছিল হচ্ছে ব্রাঞ্চ শর্টেজ হচ্ছে কত? 500 টাকা। তাহলে এই 500 টাকা ব্রাঞ্চের শর্টেজ আছে, এই 500 টাকার উপরে আমাদের
লোড নির্ণয় করতে হবে, মানে আমাদের ঘাটতি মানে ব্রাঞ্চে যতগুলো স্টক থাকবে সবগুলোর উপরই আমাদের বিক্রয় বাদে সবগুলো স্টকের উপর আমাদের করতে হবে। তার তরঙ্গে হচ্ছে আমাদের ওপেনিং স্টক, ক্লোজিং স্টক এবং হচ্ছে গুডস এন্ড টু ব্রাঞ্চ। তাহলে এখানে আমাদের স্টক শর্টেজ হয়েছিল কত, 500 টাকা স্টক শর্টেজ হয়েছিল। আর উল্টা দিকে লিখবো লোড, লোড অন ব্রাঞ্চ স্টক শর্টেজ লিখবো আমরা, অথবা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট লোড কত, এর উপর কত পার্সেন্ট, 25%। পার্সেন্ট কত, 125 টাকা। সেই 125 টাকা এখানে লেখছে, লেখার পর আমাদের অবশিষ্ট টাকা প্রফিট এন্ড লস স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। মাইকটা বন্ধ স্যার, আপনার মাইক বন্ধ স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। মাইক বন্ধ ছিল স্যার আপনার। সরি। আচ্ছা তাহলে আমরা আবার বলি, দেখো স্টক শর্টেজের অ্যাকাউন্ট করব, মানে কত ঘাটতি পড়ছে, এর ঘাটতিটা কোথায় পাবো, ঘাটতিটা আমরা এখানে দেখতে পাবো। এই যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট যখন করব, সেই স্টকের এখানে আমরা সারপ্লাসও অথবা ঘাটতি দেখতে পাবো। ঘাটতি কত পড়ছে, 500 টাকা, এটা আমরা বের করলাম। এই 500 টাকার মধ্যে প্রফিট অন্তর্ভুক্ত আছে, তাহলে কত টাকা প্রফিট অন্তর্ভুক্ত আছে সেটা আমাদের এখানে লিখতে হবে শর্টেজ অ্যাকাউন্টে। হয়ে গেল। স্টক শর্টেজ, এখন স্টক শর্টেজের এখানে আমাদের স্টক সারপ্লাসও হতে পারে। তাহলে এখানে আমরা লিখবো ব্রাঞ্চ স্টক 500 টাকা, এই 500 টাকার মধ্যে প্রফিট কত টাকা আছে সেটা বের করবো। তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট লোড এই 125 টাকা। তাহলে 125 টাকা আমরা ওই যে প্রফিট আমরা বের করলাম, এর উপর কত পার্সেন্ট, এর উপর হচ্ছে কত, 25% না প্রফিট, তাহলে 125 টাকা। তাহলে এই 125 টাকা প্রফিট, তাহলে অর্থাৎ মূল কথা ক্রয় মূল্যটা, অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা বের করবো। তাহলে এই যে 500 টাকা, 500 টাকার মধ্যে আমাদের 125 টাকা প্রফিটের বাদ দিলে অবশিষ্ট যে টাকাটা থাকে সে টাকা হচ্ছে ক্রয় মূল্য, এটা আমাদের লাভ লোকসান হিসেবে দেখাতে হবে। 500 টাকা লাভ লোকসান হিসেবে যাবে, অর্থাৎ আমাদের কিনার দাম কত ছিল সেটা ধরে আমরা লাভ লোকসানটা নির্ণয় করব। তারপরে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, আমাদের এটা করতে হবে। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট আমাদের ওপেনিং ক্লোজিং এর যতগুলো লোড মোড আছে সবগুলো লোড এখানে নিয়ে আসতে হবে, সবগুলো কিনে আসতে হবে, যত লোড আছে সবগুলো লোড এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের দেখো স্টক রিজার্ভ বা লোড ক্লোজিং স্টক, এই সাইডে ক্লোজিং স্টকের লোড, এই সাইডে ডেবিট দিকে ক্লোজিং স্টকের লোড বা স্টক রিজার্ভ, এই সাইডে স্টক রিজার্ভ ওপেনিং স্টকের লোড। তাহলে ক্লোজিং স্টকের লোড এত টাকা ক্যালকুলেশন করে বের করছি আমরা। ক্লোজিং আর ওপেনিং এই টাকাটা আমরা এখানে দিয়েছি, যেখানে কত 8,000 এত টাকা, আর এটা ওপেনিংটা এখানে এত টাকা। তাহলে স্টক শর্টেজ হয়েছিল আমাদের, আগেই বলছি লোড, সকল লোড নিয়ে আসবে এখানে, যত রকম প্রফিট হয়েছে সবগুলো প্রফিট এখানে নিয়ে আসবো। তাহলে এখানে স্টক শর্টেজ হয়েছিল, এখানে প্রফিট বেড়েছিল কত, 125 টাকা। এই প্রফিটটা এখানে আমরা লিখবো যে স্টক শর্টেজ লোড কত, 125। আর এইদিকে আমাদের গুডস এন্ড টু ব্রাঞ্চের লোড বাড়াইছে কত, 41,850, 41,875, এটা রাখবো। অর্থাৎ এটা কিন্তু সিস্টেম তোমার এইভাবেই কিন্তু সবগুলো অঙ্ক, যত অঙ্ক আছে এখানে তোমার মনে হচ্ছে যে এতগুলো শখ আমি কি করবো, এটা ধারাবাহিকতা, তুমি একবার দুইবার করো তোমার হাতের মধ্যে এসে যাবে। তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটাই হচ্ছে মূল মন্ত্র, তুমি করতে হবে অঙ্ক, না করলে কিন্তু এটা তুমি বুঝতে যাও তাহলে কিন্তু তোমার মাথায় সহজে ঢুকবে না। কালি এটা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের লোড, আচ্ছা নিয়ে আসে আমরা এখানে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বলবো যে এত টাকা লাভ লোকসান হিসেবে পাঠাবো। সবগুলা আসবে, অ্যাকাউন্ট আসবে, সবগুলো অ্যাকাউন্ট আসবে। হ্যাঁ সবগুলো আসবে। তারপরে আছে স্টক রিজার্ভ, স্টক রিজার্ভ এটা আসবে। স্টক রিজার্ভে আমাদের ওপেনিং এবং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং যে অ্যাডজাস্টমেন্টের যে আমরা প্রফিট বের করেছি না, ওপেনিং ক্লোজিং, এই যে ওপেনিং আর ক্লোজিং, শুধু এই দুটো টাকা নিয়ে আমরা এখানে লিখবো স্টক রিজার্ভ। তাহলে ওপেনিং আছে, দেখো ওপেনিং আছে স্টক রিজার্ভ 9,375, এটা হচ্ছে আমাদের স্টক রিজার্ভের ব্যালেন্স বিডি স্টক রিজার্ভে কত ছিল,
ওপেনিং স্টকের উপর যে লোডটা ছিল সেটা হচ্ছে 9375, এটা ওপেনিং স্টকের ছিল। তাহলে আমরা যখন খতিয়ান করতে যাব স্টক ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের, তাহলে স্টক রিজার্ভ লোড অন ওপেনিং স্টক কত, এত টাকা। তাহলে এইদিকে আমাদের ক্লোজিং স্টকের দিব এত টাকা। তাহলে ক্লোজিং স্টক রিজার্ভ লেখার পর আমাদের স্টক শর্টেজ যেটা হয়েছিল, অর্থাৎ যত রকম লোড আছে সবগুলো লোড এখানে নিয়ে আসে প্লাস মাইনাস করবো আমরা, প্লাস মাইনাস করে একটু পরে শুরু করব, একটু পরে 5 মিনিট। আচ্ছা, এটা আমরা প্লাস মাইনাস করে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট আমরা লিখবো, এটা আমাদের মিলে যাবে আর কি, ওই পাশে মিলে যাবে, ব্যালেন্স বিডিসিডি করলে ওই পাশে, এই পাশে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, এই পাশে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট একই হবে, মিলে যাবে। আচ্ছা, ওপেনিং স্টকে এই স্টক রিজার্ভ করার পর আমরা যাব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। সর্বশেষে এই ওই যে ইনফরমেশনগুলো আমরা লিখলাম ওই ইনফরমেশনগুলো আমরা নিয়ে আসবো, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে জায়গায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখছি সে জায়গায় নিয়ে আসবো। তার প্রফিট অ্যান্ড লস কোথায় কোথায় লিখছি, এই যে ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই টাকাটা নিয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস কোন কোন জায়গায় আছে খেয়াল করো। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি যে গত বছরে যে শীত নিয়েছিলাম ওই আমার ইকোনমি, জি জি, ওই কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, করেছি। যে এখন ওই যে হার্ড কপি পাঠাবো তো, সবগুলো হার্ড কপি, সফট কপি না। হ্যাঁ হ্যাঁ, না গত বছর ওটা দিয়ে হবে, ওটা গত বছর ওটা দিয়ে হবে, ওটা দিয়ে করেন আপনি, হ্যাঁ ওটা দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না আজকে মনে হয় ইয়া করতে পারবো না, তারপরে আমি নক দিব আর কি, কারণ 9:30 বেজে গেছে, আমি এখনো রেডি সব করতে পারিনি। হ্যাঁ, ওই লিঙ্ক ক্রিয়েট করতে পারিনি। আহ, এক সাবজেক্টে আচ্ছা একটু, এক সাবজেক্টে আপনার হচ্ছে 500 টাকা সাবজেক্ট আর 500 টাকার ইয়ে প্রাইভেট ফি। তো প্রাইভেট ফি মানে পড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালাম। হ্যাঁ, এই তারেক, তারেক, হ্যালো। জি স্যার। সরি, সাকেরা, তারেক, তোমাদের কাছে সকলের কাছে সরি বাবা, আমি একটু ফোন ধরে একটু কথা বললাম। সুমি, তোমরা কিছু মনে নিও না বাবা। সমস্যা নেই স্যার, সমস্যা আর নেই কোনো স্যার। সমস্যা নাই। আমার একটা ব্যাচ চালু হবে তো ওই জন্য আর কি একটু করছে, কারণ এটা অনলাইন বিষয়, ব্যাপার তো বোঝাই এখন। জি স্যার, সমস্যা নেই স্যার। তাৎক্ষণিক ভাবে যদি রেসপন্স না করি সমস্যা, এই জন্য। যাই হোক, কিছু মনে নেন না। দেখো এখানে আমাদের যতগুলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমরা করেছি ব্যালেন্স, সেই সবগুলো জের এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলা জেলা ডেবিট দিকে, জেলা ক্রেডিট দিকে বাড়াইছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ক্রেডিট দিকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লিখছি, তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখতে হবে কত টাকা, 18,125। তাহলে এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে আমরা 18,125 আমরা লিখবো। এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এই যে ব্রাঞ্চ এক্সপেন্স 18,125। তাহলে যে যে জায়গায় আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট রয়েছে সবগুলো টাকা আমরা এখানে নিয়ে আসবো। ব্রাঞ্চ স্টক শর্টেজ 375, জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা আমরা করে পাইবো, মানে প্লাস মাইনাস করে পারবো। আর আরেকটা আছে আমাদের ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট 42,750, এটা আমাদের সর্বশেষে যেটা বের করলাম ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট।
এই যেটা এই খতিয়ান ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের যে খতিয়ানটা করলাম এই যে 42,750 সেটা আমরা এখানে নিয়ে আসবো। অনেকগুলো খতিয়ান তো যার কারণে এখানে এলোমেলো তোমার কাছে লাগতে পারে, কিন্তু এটা একটু তুমি যখন হাতে 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 নিজে করবে, ঠিক আছে, এবং কয়টা খতিয়া হচ্ছে এটা লিস্ট করবে যে এই কয়টা খতিয়ান করতে হবে, এই লিস্টটা তুমি আগে করবে, করলে তুমি সহজে এটা করতে পারবে, কিন্তু তা নাহলে কিন্তু পারবে না বাবা, কঠিন কঠিন লাগবে। হ্যাঁ, আর এটা একবার করে দেখো, বিশ্বাস করো সহজ লাগবে তোমার কাছে। তাহলে আমরা যতগুলো আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে সবগুলা এই পাশে লেখার পর আমরা এটা আমাদের ক্রেডিট পাশে যেটা আছে সেটা আমাদের আয় বা লাভ কত 42,750, এখান থেকে আমাদের এই ব্যয়গুলা খরচগুলো বাদ দেবো, বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের জেনারেল সাধারণ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো। আমরা যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবো আমাদের হেড অফিসের যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবো সেখানে ট্রান্সফার করে নিয়ে যাবো। মানে শাখা থেকে আমরা লাভ করলাম 24,250 টাকা, আমরা শাখাতে যে পণ্য পাঠিয়ে দিলাম এবং আমাদের যে এই যে ইনফরমেশন গুলো আছে, এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা লাভ করলাম 24,250 টাকা। এটা আমরা যখন হেড অফিসের করব সকল হিসাব যখন সম্পূর্ণ হবে তখন এই লাভটা সেই লাভের সাথে যোগ হবে। এইভাবে আমাদের এই কয়টা খতিয়ান এখানে করতে হয়। তাহলে এখানে মোট কয়টি খতিয়ান করা আছে? ব্রাঞ্চ প্রফিট 1 2 2 3 4 5 6 7 8, 8টা খতিয়ান। আচ্ছা স্যার। হ্যাঁ, 8টা খতিয়ান আমাদের করতে হবে। এটা তুমি একেবারে লিস্ট করবে, খাতায় লিস্ট করবে যে এই খতিয়ান 1 নাম্বার এত, 2 নাম্বার এত, 3 নাম্বার এত, এই খতিয়ানগুলো লিস্ট করে তুমি এক এক করে করতে শুরু করবে। এটা ডেবিট দিকে কেন আসলো, ক্রেডিট দিকে কেন গেল, সেটা বিশ্লেষণ করে তোমাকে করতে হবে। কিন্তু এখন ব্রাঞ্চ ইনভেন্টরি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাকে শুনে ভালো মতো করতে হবে। যেখানে আমাদের ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট বলতে আমাদের মজুদ মাল সম্পর্কিত বোঝাচ্ছে, তাহলে পণ্য সম্পর্কিত, পণ্য আসা যাওয়ার যেগুলো হয়েছে সেগুলো এখানে সবাই আসবে। মানে এই ধরনের একটু ক্যালকুলেশন করে তুমি এটা করবে। আমি আশা করছি তোমরা এটা করে আমাকে মানে দেখে হলেও তুমি দেখে দেখেই করবে, এটা করে আমাকে তোমরা বলে ছবি উঠাই এটা দিবে, গ্রুপে দিবে। গতদিন বলেছিলাম তো দেওনি, কস্ট অ্যাকাউন্টিং এর তো দেওনি তোমরা। আচ্ছা, যাই হোক, স্যার কালকে ক্লাসের লিংকটা একটু দিয়ে দিন কালকে কস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, কস্ট অ্যাকাউন্টিং ওটা আমি লিংক পাঠিয়ে দিব উনি। আর এই অঙ্কটাই দেখো, একটা অঙ্কই দেখো, এখান থেকে আসলে এখান থেকে আসলে একটা দিলেই দিবে, না দিলে এখান থেকে অত রিস্ক নেওয়ার দরকার নেই। আমাদের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সে অধ্যায়ের একটা ধারাবাহিকতা আছে, এই অধ্যায়ের ধারাবাহিকতা 3টা মেথড তো, একটা এক নিয়মে, এটা এক নিয়মে, আরেকটা এক নিয়মে, আর অন্যান্য অধ্যায়গুলো একটু ধারাবাহিকতা আছে, এগুলো ভালো লাগবে। আমরা সামনের দিন এই অঙ্কটাই তোমরা দেখবে, এই অধ্যায় থেকে বেশ বলার কিছু না, আর তো অঙ্ক সলিউশন করে দিয়ে আছে এগুলো দেখবে। আর সামনের দিন আমি তোমাদের দেখি ব্যাংক অ্যাকাউন্ট অথবা ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, যেটা হোক এটা সহজ দেখে ধরবো। আর এটা প্র্যাকটিস করো, কোনো প্রশ্ন সমস্যা হলে তোমরা হোয়াটসঅ্যাপে জানাই। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর অঙ্ক কিন্তু করবে, অবশ্যই করবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ রাখলাম বাবা। আচ্ছা ওকে স্যার। আচ্ছা।